দর্শক স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। আমলাতান্ত্রিক জটিলতায় এক দশকের বেশি সময় ধরে আটকে থাকা 14,000 কোটি টাকার চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল অবশেষে আলোর মুখ দেখছে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে অনুমোদন পাওয়ার পর বিশ্বব্যাংকের সঙ্গে 650 মিলিয়ন মার্কিন ডলারের চুক্তিও করেছে বন্দর। এরপরেই 3 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগকারী হিসেবে চুক্তিবদ্ধ হবে সিঙ্গাপুর পোর্ট অথরিটি এবং আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডের সাথে। বন্দর ব্যবহারকারীরা বলছেন, বন্দরের গতি আরও ফেরাতে বে টার্মিনালের বিকল্প নেই। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। বে টার্মিনাল চট্টগ্রাম বন্দরের ভেতরে আরেকটি বন্দর, যার দৈর্ঘ্য প্রায় 3.5 কিলোমিটার, যেখানে থাকবে 13টি জেটি ও 3টি টার্মিনাল। আমদানি রপ্তানি বাণিজ্যের চ্যালেঞ্জ মোকাবিলায় চট্টগ্রাম বন্দরের বিকল্প হিসেবে পতেঙ্গা ও হালিশহরের বঙ্গোপসাগরের পার ঘেঁষে বে টার্মিনাল গড়ে তোলার পরিকল্পনা হয়েছিল এক দশক আগেই, কিন্তু ভূমি অধিগ্রহণ, অর্থায়ন সহ নানা জটিলতায় পুরো প্রকল্পই আটকে যায়। অবশেষে সম্প্রতি একনেকে অনুমোদন পায় 14,000 কোটি টাকার এই মেগা প্রকল্প। এর মধ্যে 650 মার্কিন ডলার পেতে বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তিও করেছে বন্দর কর্তৃপক্ষ। সম্প্রতি চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানের সাথে সাংবাদিকদের মত বিনিময়কালে তিনি বলেন, চলতি বছরের অক্টোবর থেকে শুরু হবে এই টার্মিনাল নির্মাণ কাজ। বে টার্মিনাল যেটা, এটা আমাদের আরও যেই প্রক্রিয়াগুলো রয়েছে এগুলো আগামী অক্টোবরের মধ্যে শেষ হবে ইনশাল্লাহ। শেষ হয়ে গেলে নভেম্বর নাগাদ হয়তো বা আপনারা দেখতে পারবেন যে এখানেও গ্রাউন্ড ব্রেকিংটা শুরু হয়ে যাবে। বন্দরের আরও গতি আনতে দ্রুত কাজ শেষ করার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। বে টার্মিনালটাকে দ্রুত করতে হবে। বে টার্মিনালের মধ্যে ট্রাক টার্মিনাল এবং ডেলিভারি ইয়ার্ড অ্যাট দ্য সেম টাইম ওই টার্মিনাল এবং এটার সাথে ব্রেক ওয়াটার। অনেক প্রজেক্ট হাতে নিয়েছে, ওই প্রজেক্টগুলি গ্র্যাজুয়ালি যখন সম্পন্ন হবে আমরা এই বাড়তি অর্থনৈতিক বন্দর নিয়ে অর্থনৈতিক যে চাপের মধ্যে আছি ওটার থেকে একটু ইজ হয়ে যাবে। বন্দর সচিবও বলছেন, বে টার্মিনাল নির্মাণেই পাল্টে যাবে বন্দরের চেহারা, সমৃদ্ধ হবে দেশের অর্থনীতি। ডিপি ওয়ার্ল্ড, পিএসএ, এরা হচ্ছে ওয়ার্ল্ড রিনাউন্ড কোম্পানি। সুতরাং এদের এক্সপার্টাইজ এবং এদের বিনিয়োগ যদি এখানে আসে, চট্টগ্রাম বন্দরের ভবিষ্যৎ যে ক্রমাগত যে প্রবৃদ্ধি সেগুলো সামাল দেওয়ার ক্ষেত্রে এই টার্মিনালগুলো হলে আমরা সহসাই আমরা খুব ভালোভাবে আমাদের যে ভবিষ্যৎ প্রবৃদ্ধিটা হ্যান্ডেল করতে পারবো। এইদিকে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মাণের কাজও চলছে পুরোদমে। শতভাগ শেষ হলেই চট্টগ্রাম বন্দরের সক্ষমতা অনেকাংশ বৃদ্ধি পাবে বললেন বন্দর চেয়ারম্যান। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24 চট্টগ্রাম। কক্সবাজারের কুতুবদিয়ায় বেড়িবাঁধ ভেঙে সাগরের পানি ঢুকছে লোকালয়ে। অমাবস্যা ও পূর্ণিমার সময় অতিরিক্ত জোয়ারের ফলে ভাঙা বাঁধ দিয়ে লোনা পানি ঢুকে নষ্ট হচ্ছে ঘরবাড়ি আর ফসলি জমি। সরকারিভাবে জরুরি সংস্কারে কোনো উদ্যোগ না নেয় 1 ডজন স্থানীয় শিল্পী ভাঙন কবলিত সাগরের পানিতে নেমে গানে গানে অভিনব প্রতিবাদ জানায়। কক্সবাজার থেকে বিস্তারিত জানাচ্ছেন ইরফানুল হাসান। বাঁধ ভেঙে জোয়ারের পানি ঢুকছে আর তার সামনেই একদল তরুণ গান বেঁধেছে, বুকে পিঠে স্লোগান লেখা টেকসই বেড়িবাঁধ নির্মাণের। কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়া, চারপাশে সাগর বেষ্টিত এই দ্বীপ এখন ক্রমেই ছোট হয়ে আসছে। 60 দশকে 60 বর্গ কিলোমিটার দ্বীপের আয়তন থাকলেও এখন তা মাত্র 17 বর্গ কিলোমিটার। প্রতি বছরই সাগরে বিলীন হচ্ছে দ্বীপের ভূমি। সাগরে মাছ ধরা ছাড়াও দ্বীপের মানুষের বড় একটি পেশা লবণ চাষ ও কৃষিকাজ। কিন্তু বর্ষা আসলেই বাঁধ ভেঙে সাগরের নোনা পানিতে ভেসে যায় সব, নষ্ট হয় আবাদি জমি। যে পরিমাণ ভাঙন হচ্ছে, নদী ভাঙনে, সাগরের ভাঙনের কারণে শত শত ঘরবাড়ি নদী সাগরে জোয়ারে ভেসে যাচ্ছে। প্রতি রাতেই আমাদের ঘুম জাগে কখন জোয়ারে ওখানে আসছে। যখন পানি ঢুকে তখন ওদের লবণ চাষ হয় না, একদম লবণ চাষটা মোটেই হয় না। দ্বীপবাসীর অভিযোগ, বিগত সরকারের সময় বেড়িবাঁধ সংস্কারের নামে শুধু লুটপাট হয়েছে। তাই বর্তমান সরকারের কাছে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন তারা। টেকসই বেড়িবাঁধ যদি হয়ে যায় আমাদের, তাহলে আমরা কমপক্ষে
বাংলাদেশের মানুষের সাথে তাহলে তাল মিলিয়ে কি করতে পারবো, বসবাস করতে পারবো। নির্দিষ্ট একটা দাবি হলো আমরা স্থায়ীভাবে বেরিবাদ চাই। আমাদের কিছু কিছু নেতাদের আশ্বাস আর বরাদ্দের মধ্যে সীমাবদ্ধ রয়ে গেছে। আর সবকিছুর জন্য পানি উন্নয়ন বোর্ডকে দুষলেন সাবেক জনপ্রতিনিধি। ভাঙা দিয়ে পানি ঢোকার পরে যখন এটা 5 কিলোমিটারে পরিণত হবে তখন ওনারা কাজ শুরু করবে, যাতে ভাঙাটা বড় হয়, তাইলে ওনাদের পকেটে একটু বেশি টাকা আসে। এদিকে বাঁধের কারণে বিলীন হওয়ার পথে দেশের প্রথম বায়ুবিদ্যুৎ কেন্দ্রটি, যেটি স্থাপন করা হয়েছিল 2007 সালে। আলহাদি খান, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, চট্টগ্রামে 3 দিনের বৈশাখী মেলা শেষ হলেও আজও রয়েছে অনেক স্টল। সেখানে আছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। জয়, বৈশাখী মেলায় ক্রেতা বিক্রেতাদের ভিড় কেমন দেখছেন, কি বলছেন তারা? ধন্যবাদ ফয়সাল আপনাকে। এখনো পর্যন্ত আমরা দেখছি যে 3 দিনে যে বৈশাখী মেলা ছিল চট্টগ্রামে, সেই 3 দিনে বৈশাখী মেলার গতকাল শেষ হলেও কিন্তু আজকেও আমরা দেখছি যারা দূর দূরান্ত থেকে এসেছেন তাদেরকে কিন্তু তাদের যে বিভিন্ন ধরনের হাতে তৈরি তাদের যে পণ্যগুলো, সেই পণ্যগুলো তারা নিয়ে ফুটপাতের মধ্যে বসছেন। আমরা সড়ক জুড়ে যেহেতু 3 দিন ধরে ছিল, তার কারণে প্রশাসনের একটা নির্দেশ জারিও হয়েছে, গাড়ি চলবে। যেহেতু সড়ক আন্দরকিল্লা থেকে নিউ মার্কেট পর্যন্ত এতদিন 3 দিন ধরে কিন্তু মেলা বসেছিল। আমরা এখানে যারা আছেন, যারা অপেক্ষা করছে, তাদের সাথে একটু কথা বলতে চাচ্ছি, যারা মেলাতে এসেছেন। আমরা জানতে চাচ্ছি, আপনার হাতে আমরা দেখছি ঝাড়ু দেখা যাচ্ছে। জব্বারের বলিকালাকে ঘিরে যে বৈশাখী মেলা হয়, এখানে ফুলের ঝাড়ু থেকে নিয়ে হাত পাখা থেকে নিয়ে অনেক কিছু পাওয়া যায়। কি কি কিনলেন? আমি কিনছি ঝাড়ু আর ব্যাংক, টাকার ব্যাংক কিনছি, আর আমার বৌমা কিনছে। দাম মোটামুটি। অনেক ধন্যবাদ। আমরা আরও কয়েকজনের সাথে একটু কথা বলবো। দেখতে পাচ্ছেন মাটির তৈরি নানা রকমের পণ্য। আমরা একটু কথা বলতে চাচ্ছি এখানে যারা এসেছেন তাদের সাথে। আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি, কি কি নিলেন একটু যদি বলেন। আপনি কি কি নিলেন? আমি 2টো জুড়ি নিলাম, 2টো পাখা নিচ্ছে, হাত পাখা, খুব ভালো লাগছে। আচ্ছা, এই যে পুরো বছর কি আপনারা অপেক্ষায় থাকেন? অবশ্যই অপেক্ষায় থাকি, এটা একটা অনেক নাম করা পুরানো মেলা। যদি বলেন। এই মেলা ঐতিহ্যবাহী পুরানো অনেক কিছু থাকে, আমরা অপেক্ষায় থাকি এটা কখন হবে মেলা। এগুলা যেখানে যেগুলো পাওয়া যায় এগুলো অন্য জায়গায় পাওয়া যায় না, সেই হিসেবে আমরা এগুলো কেনার জন্য অপেক্ষায় থাকি আর কি, বৈশাখী মেলা উপলক্ষে। দেখতে পাচ্ছেন এখনও লোকারণ্য। আমরা দেখছি বিভিন্ন জায়গা থেকে যারা এসেছেন মেলাতে বিভিন্ন কিছু নেওয়ার জন্য। যেহেতু সবচেয়ে বেশি আমরা দেখছি যে গৃহস্থালী পণ্য, সেই গৃহস্থালী পণ্য নেওয়ার জন্য সবাই কিন্তু এই বৈশাখী মেলার জন্য অপেক্ষায় থাকে। এখানে হাত পাখা থেকে শুরু করে দেখতে পাচ্ছেন যে ব্যানের উপরে হাত পাখা রেখে তারা বিক্রি করছে। আবার দেখা যাচ্ছে কোনো জায়গায় ফার্নিচার বিক্রি করা হচ্ছে, আবার কোনো জায়গায় ফুলের ঝাড়ু বিক্রি করা হচ্ছে, শলার ঝাড়ু বিক্রি করা হচ্ছে, আবার খাবারের দোকানও আছে। সব মিলে বলা যায় কিন্তু এখানে এই বৈশাখী মেলায় এমন কিছু যে পাওয়া যায় না এরকম পণ্য কিন্তু খুবই কম। সব ধরনের পণ্য এখানে পাওয়া যায়। তার কারণে পুরো বছর অপেক্ষা করে চট্টগ্রামের মানুষ তারা অপেক্ষা করে থাকেন। আমরা আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি, হাত পাকা নিয়ে এসেছে, কোন জায়গা থেকে নিয়ে এসেছে? ঝাউতলা বাজার। জি, বেচা কিনা আল্লাহর মধ্যে ভালোই আছে। এখন মার্কেট শেষ তো, আর আজকে লাস্ট আর কি। হ্যাঁ দেখতেছি, ভালো ভালো আছে। গরমের দিনে কারণ চলে গেলে তখন আমাদের উপকার হয় এটা। বুঝতে পেরেছেন, আমরা দেখছি যে বৈশাখী মেলায় সবচেয়ে বেশি সবার প্রয়োজন হয় হাত পাখা থাকে, ঝাড়ু থাকে। এইসব পণ্যগুলো কিন্তু নেওয়ার জন্য সবাই ছুটে আসে। একের সাথে গৃহস্থালী অন্যান্য রকমের যে অন্যান্য ধরনের যে মাটির তৈরি বিভিন্ন ধরনের পণ্য এখানে নিয়ে এসেছেন। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যারা ব্যাপারী তারাই ছুটে আসেন। এবারে তার কোনো ব্যতিক্রম ছিল না। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে ফয়সালের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। চট্টগ্রামে জোড়া খুনের মামলায় শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে জিজ্ঞাসাবাদের জন্য 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রবিবার চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুন নাহারের আদালতে পুলিশ 7 দিনের রিমান্ডের আবেদন জানালে আদালত শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন। সন্ত্রাসী ছোট সাজ্জাদ ও আরেক সন্ত্রাসী সরওয়ার হোসেন বাবলার মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার ও দ্বন্দ্বের জেরে গত বছরের 29 আগস্ট রাতে
কুয়াইশ অক্সিজেন সড়কে মোহাম্মদ আনিস ও মাসুদ কায়সার নামে দুজন খুন হন। ছোট সাজ্জাদের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, চাঁদাবাজির 15টি মামলা রয়েছে। সামান্য বৃষ্টি হলেই চট্টগ্রামের নিচু এলাকাগুলো ডুবে যায় কোমর পর্যন্ত পানিতে। তৈরি হয় জলাবদ্ধতা, ভোগান্তিতে পড়েন নগরবাসী। পানিতে খাল, নালা আর সড়ক একাকার হয়ে যায়। অরক্ষিত এসব খাল নালায় পড়ে গত 6 বছরে অন্তত 14 জনের মৃত্যু হয়েছে। গত 19 এপ্রিল নগরের হিজরা খালে পড়ে 6 মাস বয়সী শিশুর মৃত্যুর পর টনক নড়ে দুদকের। জলাবদ্ধতা নিরসন প্রকল্পে কোনো অনিয়ম হচ্ছে কিনা তা তদন্তে সকালে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষে অভিযান চালায় সংস্থাটি। এ সময় বিভিন্ন কাগজপত্র যাচাই বাছাই করেন। পরে খাল পরিদর্শনে যান দুদক কর্মকর্তারা। কথা বলেন সাধারণ মানুষের সাথে। বছরের পর বছর কাজ ও অর্থ ব্যয় হলেও সুফল না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। পরে সিটি কর্পোরেশনে যান দুদক টিম। চট্টগ্রাম একটা খালে একটা বাচ্চা মারা যাওয়ার প্রেক্ষিতে যে সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কোনো দায়িত্ব আছে কিনা এই বিষয়টা মূলত আমরা যাচাই করার জন্য আসছি। সরেজমিনে যাব, রেলিং আসলে করছি কিনা আমরা দেখব। আর যেখানে দুর্ঘটনা ঘটেছে ওই অংশ ওখানেও যাব আমরা, কেন হলো। আর এখানে ওনারা কোনো তদন্ত কমিটি এখনও গঠন করে নাই। ইতিপূর্বে যেসব দুর্ঘটনা ঘটেছে ওই বিষয়ে কোনো তদন্ত কমিটি তারা গঠন করে নাই। তো এই বিষয়টা আমরা দেখব কেন করে নাই। আসন্ন বর্ষা মৌসুমে লক্ষ্মীপুরে জলাবদ্ধতা নিরসনে সময়াবদ্ধ কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন শীর্ষক মত বিনিময় সভা হয়েছে। সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর প্রশাসক জসিমউদ্দিন সহ অন্যরা। এ সময় বক্তারা জলাবদ্ধতার প্রধান সমস্যা হিসেবে খাল, নদী দখল, দূষণ, অবৈধ স্থাপনা ও দুর্বল বর্জ্য ব্যবস্থাপনাকে চিহ্নিত করে প্রতিকারে কার্যকরী ব্যবস্থা গ্রহণ সহ জনসচেতনতার উপর গুরুত্ব আরোপ করেন। লক্ষ্মীপুর ঢাকা মহাসড়ক 4 লেনের দাবিতে মানববন্ধন করেছে সর্বস্তরের জনগণ। সকালে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে সর্বস্তরের জনগণের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, লক্ষ্মীপুর থেকে নোয়াখালী চৌরাস্তার সড়কটি ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াতের একমাত্র পথ। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে রাস্তাটি এখন বেহাল। তাই দ্রুত রাস্তাটি সংস্কার করে 4 লেন করার দাবি জানান তারা। দখল দূষণে অস্তিত্বহীন লক্ষ্মীপুরের খাল, নদী। আসন্ন বর্ষায় জলাবদ্ধতার আশঙ্কা করছেন স্থানীয়রা। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে লক্ষ্মীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইদুল ইসলাম পাবেল। পাবেল, লক্ষ্মীপুরের নদ নদীর বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন? আর এই যে দখল দূষণের যে বিষয়টা সামনে আসছে, স্থানীয় প্রশাসন কি বলছে এই বিষয়টা নিয়ে? ধন্যবাদ ফয়সল। আপনি জানেন যে মেঘনা উপকূলীয় জেলা লক্ষ্মীপুরেই ডাকাতিয়া এবং রহমতকালী নদী এবং বলুয়া নদী ঐতিহ্য বহন করছে। কিন্তু গত কয়েক বছর ধরে এসব নদী এখন অনেকটাই মৃত। দখল, দূষণ এবং এখানে যেই বর্জ্য পেলে এই নদীগুলো অনেকটাই মানে তাদের অস্তিত্ব হারাতে বসেছে। তো এসব বিষয়ে আসলে স্থানীয় যে প্রশাসন রয়েছে, জেলা প্রশাসনের উদ্যোগে আজকে একটি কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে এবং করণীয় বিষয়ক একটি মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার বিভিন্ন পেশাজীবী এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ পৌর প্রশাসক সহ বিভিন্ন কর্মকর্তা বিন্দু উপস্থিত ছিলেন। যেমনটি এখানে উঠে এসেছে যে আসলে যে দখল দূষণ যার আঙ্গিনায় এবং জমির সামনেই যার যার মতো করে তারা দখল করে এখানে যে ব্যবসায়িক প্রতিষ্ঠান, ঘর বাড়ি তুলে আসলে নদীর যেই পানির প্রবাহের যে গতিপথ, এই গতিপথকে বাধাগ্রস্ত করছেন। পাশাপাশি লক্ষ্মীপুর পৌর শহরের
যে আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এখানে রহমতকালী নদীর দুই পাশেই এখানে ঘরবাড়ি নির্মাণ করে নদীর যেই স্বাভাবিক যেই যাত্রা সেটিকে নষ্ট করে ফেলা হয়েছে। এবং এখানে আমরা একটু দেখানোর চেষ্টা করি যে এখানে কচুরি প্যানার উপরেই আসলে যে বাজারের বিভিন্ন প্লাস্টিকের অপচনশীল যে বর্জ্য, এই বর্জ্য পেলে যে পানির প্রবাহে বাধা সৃষ্টি করছে। এতে করে যে আসন্ন যে বর্ষায় স্থানীয় বাসিন্দারা এবং বর্ষাকালে সামান্য বৃষ্টিতেই পানি উঠে জলাবদ্ধতায় পড়েন পৌরসভার মানুষ এবং নদী পাড়ের অন্যান্য বাসিন্দারা। তো তাদেরও আসলে দাবি যেন এসব দখল দূষণ উচ্ছেদ এবং যে স্থানীয় সচেতনতার মাধ্যমে এসব প্লাস্টিক বর্জ্য যেন নদী খালে বা এগুলোতে যেন না ফেলা হয় সে বিষয়ে স্থানীয় প্রশাসন উদ্যোগ গ্রহণ করেছেন এবং আগামী এক সপ্তাহের মধ্যে তারা অভিযান পরিচালনা করবেন বলে এখানকার যে জেলা প্রশাসক রাজীব কুমার সরকার রয়েছেন এবং যে পৌর প্রশাসক জসিমউদ্দিন তিনি আমাদেরকে জানিয়েছেন। এই ছিল লক্ষ্মীপুর থেকে দখল দূষণ নিয়ে সর্বশেষ। আমি ফিরছি স্টুডিওতে ফয়সাল মাহমুদের কাছে। পাবেল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। লক্ষ্মীপুরের সদর উপজেলাধীন অবসরপ্রাপ্ত ২৮ জন শিক্ষক কর্মচারীকে সংবর্ধনা দেয়া হয়েছে। দুপুরে বেসরকারি একটি সংস্থার উদ্যোগে তাদের এই সংবর্ধনা দেয়া হয়। এতে ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যক্ষ AKM আবদুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ডক্টর রেজাউল করিম। প্রধান অতিথি তার বক্তব্যে ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গঠনে আলেম সমাজের গুরুত্ব বিশ্লেষণ করেন। এ সময় ফাউন্ডেশনের পক্ষ থেকে 4টি শিক্ষা প্রতিষ্ঠানে 5,000 টাকা করে ও গরিব মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান দেয়া হয়। দর্শক, কক্সবাজার শহরের প্রধান সড়কের যানজট এবং মানুষের ভোগান্তি কমাতে ইজি বাইকের বিরুদ্ধে অভিযান শুরু করেছে পুলিশ। এ বিষয়ে আরও খবরাখবর জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইরফানুল হাসান। ইরফান, অভিযানের কি খবর আছে আপনার কাছে, আর এই অভিযান চলমান থাকবে কিনা ভবিষ্যতে, কি বলছে প্রশাসন? জি, আপনি যেমনটি বলছিলেন, কক্সবাজারের যে ইজি বাইক আছে সেগুলোকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে কক্সবাজারের জেলা পুলিশ ইতিমধ্যে অভিযান শুরু করেছে এবং বলা হয়েছে আগামী 30 তারিখের পর কক্সবাজার শহরে কোনোভাবেই ইজি বাইক চলতে পারবে না। আমি কক্সবাজার শহরে আজকে আসলে যে সমস্ত ইজি বাইক চালকরা রয়েছেন, বিশেষ করে পুরো জেলা শহরে যে সমস্ত ইজি বাইক চালকরা রয়েছেন তাদের একটি সমাবেশ ছিল। সেই তাদের দাবিও রয়েছে আসলে আগামী 30 তারিখ থেকে যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে তারা কোথায় যাবে, এরকম একটি প্রশ্নের ভিত্তিতে তারা আসলে একটি সমাবেশ করেছে। কিন্তু পুলিশ বলছে আসলে এই সমস্ত ইজি বাইকগুলো যে শহরে যে চলছে, বিশেষ করে আইন শৃঙ্খলার যে অবনতি সেটি ঘটছে। এই অবনতির কারণে শহরে যে ছিনতাইয়ের ঘটনা ঘটছে, বিশেষ করে ইজি বাইকে করে গিয়ে দ্রুত সরে যাওয়ার যে সুযোগ সেটি ইজি বাইকে করে হওয়ার কারণে, পাশাপাশি অনুমোদন না থাকার কারণে ইজি বাইকগুলো আসলে সড়ক থেকে তুলে নেওয়ার জন্য উদ্যোগ হাতে নিয়েছে। তবে যে সমস্ত ইজি বাইক চালকরা রয়েছেন তারা আসলে দাবি তুলেছেন যে আসলে যদি তুলে নেওয়া হয় ইজি বাইকগুলো তাহলে শোরুমে যে বিক্রির অনুমোদন রয়েছে সেটি কি হবে, সে প্রশ্নটি আসলে তারা করছেন। তো এই ছিল কক্সবাজারের যে ইজি বাইক চলাচলের যে পুলিশের অভিযান, তার খবরাখবর। ফিরে যাচ্ছে স্টুডিওতে। ইরফান, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই ছিল সংবাদে সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।